হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আমরা আজকে শুরু করব ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা ও জীবনের প্রবাহমানতা। এই আন্ডারে সাব ইউনিট হচ্ছে 2 জনন সাব ইউনিট। এই জনন সম্বন্ধে আমরা আজকে শুরু করব, ঠিক আছে? চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে জনন, রিপ্রোডাকশন। তাহলে হচ্ছে জনন ক্লাস 10। দেখো, জনন হচ্ছে প্রত্যেকটা জীবের একটা বৈশিষ্ট্য। তাহলে প্রত্যেকটা জীবের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জনন। জননের মাধ্যমে প্রতিটা জীব তার নিজের অস্তিত্বকে, বংশধারাকে এবং প্রজাতির সংখ্যাকে বৃদ্ধি করে থাকে এই জননের মাধ্যমে। তাই জনন কথার আক্ষরিক অর্থ হলো বংশবিস্তার। তাহলে জনন কথার অর্থ হলো, জনন কথার অর্থ হলো হচ্ছে কি বংশবিস্তার। তাহলে জনন কথার আক্ষরিক অর্থ হচ্ছে বংশবিস্তার, অর্থাৎ জনন জীবের একটি মুখ্য বা প্রধান বৈশিষ্ট্য। যেমন পুষ্টি, বৃদ্ধি, তারপরে পুষ্টি, শ্বসন, রেচন, এগুলিকে জীবের যেরকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া হিসাবে গণ্য করা হয় না, ঠিক তেমনি জননকেও জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়া হিসাবে একটা গণ্য করা হয় না। ইহা শুধুমাত্র জীবের সংখ্যা বৃদ্ধিতে এবং নিজের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য একটি প্রধান গুরুত্বপূর্ণ আছে গুরুত্ব বা অপরিহার্য। বোঝা গেল? তাহলে জননের সময় যে দুটো জননের ফলে জনন যখন হয়, তাহলে নিজের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য জীবের প্রবাহকে, অর্থাৎ যে জীব জননের সময় যে জীব জননে অংশগ্রহণ করে তাকে বলা হয়ে থাকে হচ্ছে জনিত্রী জীব। তাহলে জননে অংশগ্রহণকারী, জননে অংশগ্রহণকারী জীবকে বলা হয় জনিত্রী জীব। আর জনিত্রী জীব বলা হয়ে থাকে এবং জনিত্র জীব থেকে সৃষ্টি জীবকে, এবং আর জনিত্রী জীব থেকে সৃষ্টি জীবকে বলা হয় সৃষ্টি জীবকে বলা হয় অপত্য জীব। অপত্য জীব, ঠিক আছে? তাহলে যে জীবটা জননে অংশগ্রহণ করে তাকে বলা হয় থাকে জনিত্রী জীব। আর এই জনিত্রী জীবের ফলে একটা তার বংশধারাকে অক্ষুণ্ণ রাখে বা সংখ্যা বৃদ্ধি করে, ফলে নতুন একটা জীবের সৃষ্টি হয়, তাকে বলা হয়ে থাকে হচ্ছে অপত্য জীব। বোঝা গেল? তাহলে বংশ বিস্তার করাই হচ্ছে জীবের একটা প্রধান বৈশিষ্ট্য বা ধর্ম। তাহলে আমরা জনন কাকে বলবো? জনন বলবো তাহলে যে জৈবিক পদ্ধতিতে প্রতিটা জীব
যে জৈবিক পদ্ধতিতে জীব কি করে নিজের সত্তা এবং নিজ আকৃতি বিশিষ্ট সমগুণ সম্পন্ন, অর্থাৎ একই গুণ, যেরকম হচ্ছে কুকুরের ছানা কুকুরের মতো হবে, মানুষের বাচ্চা মানুষের মতো হবে, অর্থাৎ সমগুণ সম্পূর্ণ এবং একই আকৃতি সম্পন্ন, একই আকৃতিযুক্ত এবং সমগুণ সম্পন্ন অপত্য জীবের সৃষ্টি করে বংশধারাকে এবং নিজের অস্তিত্বটাকে বজায় রাখে, তাকে বলা হয়ে থাকে জনন। তাহলে আমরা সংজ্ঞাটা লিখি, কি লিখবো? তাহলে যে জৈবিক পদ্ধতিতে জনন কাকে বলে? জনন হচ্ছে যে জৈবিক পদ্ধতিতে, যে জৈবিক পদ্ধতিতে, তাহলে যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা, জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট, নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট সমগুণ সম্পন্ন, সমগুণ সম্পন্ন অপত্য জীবের সৃষ্টি করে, অপত্য জীবের সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধি করে, এবং সংখ্যা বৃদ্ধি করে, ও নিজের অস্তিত্বটাকে, সংখ্যা বৃদ্ধি করে ও নিজস্ব বংশধারা ও নিজস্ব বংশধারা অক্ষুণ্ণ রাখে, তাকে বলা হয় জনন। ঠিক আছে, তাহলে যদি জননের সংজ্ঞা দেয় তাহলে আমরা লিখব যে জৈবিক প্রক্রিয়ায় প্রতিটা জীব নিজ আকৃতি বিশিষ্ট, নিজ বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীবের কি করে? সৃষ্টি করে, এবং অপত্য জীবের সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধি করে, আর নিজের অস্তিত্ব বংশধারাটাকে অক্ষুণ্ণ রেখে দেয়, তাকেই বলা হয়ে থাকে হচ্ছে জনন। তাকে কি বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে জনন। ইংলিশে বলা হয় রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন তাকে কি বলা হয়ে থাকে? ও দাঁড়াও লিখতে দিই। রিপ্রোডাকশন তাকে বলা হয়ে থাকে যে ইংলিশে বলা হয়ে থাকে রিপ্রোডাকশন, বাংলায় বলা হয় জনন। এইবার এই জননের ফলে জননের কি গুরুত্ব আছে, অর্থাৎ জননের ফলে কি কি হতে পারে, জননের গুরুত্ব বা বৈশিষ্ট্য বলতে পারো। অর্থাৎ জনন যদি না হতো, যেহেতু আমরা প্রথমেই বলেছি জনন জীবের একটা অপরিহার্য প্রক্রিয়া নয়, যে এটা হতেই হবে, তাহলে যদি জননটা না হতো তাহলে কি হতো, তারই একটা গুরুত্ব, অর্থাৎ জননের হচ্ছে প্রয়োজনীয়তা বা গুরুত্ব, অর্থাৎ জননের কেন প্রয়োজন, তাহলে আমরা পরে জানবো হচ্ছে জননের প্রয়োজনীয়তা। জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, তাহলে জননের প্রয়োজনীয়তা
বা গুরুত্ব। তাহলে জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, কেন জননটা কেন প্রয়োজন? যদি জননটা না হতো তাহলে কি হতো? প্রথমে 1 নম্বর হচ্ছে জীব, প্রত্যেকটা জীব কি করে, দেখবে কথায় কথায় বলে যে আমি এত সম্পত্তি করেছি, এত টাকা কড়ি করেছি, কি জন্য? আমার পরবর্তী বংশধররা যেন সেগুলো ভোগ করতে পারে, এই জন্য সে এই কথাটা বলে থাকে, অর্থাৎ প্রত্যেকটা বংশের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নিজের অস্তিত্ব বজায় রাখা। তাহলে 1 নম্বর হচ্ছে অস্তিত্ব বজায় রাখা। অস্তিত্ব বজায় রাখা। 1 নম্বর হচ্ছে অস্তিত্ব বজায় রাখা। জীব অর্থাৎ প্রত্যেকটা জীব জননের মাধ্যমে, তাহলে প্রত্যেকটা জীব জননের মাধ্যমে, আমরা লিখি প্রত্যেকটা জীব জনন পদ্ধতির দ্বারা বংশধর উৎপত্তির মাধ্যমে। তাহলে প্রতিটি জীব জনন পদ্ধতির দ্বারা, তাহলে জনন পদ্ধতির দ্বারা কি করে? জনন পদ্ধতির দ্বারা বংশধরের উৎপত্তির মাধ্যমে, বংশধরের উৎপত্তির মাধ্যমে নিজের অস্তিত্বটাকে বজায় রাখে। নিজের অস্তিত্বকে বজায় রাখে। ঠিক আছে? তাহলে প্রতিটা জীব জনন পদ্ধতির দ্বারা বংশধর উৎপত্তির মাধ্যমে নিজের অস্তিত্বটাকে বজায় রাখে, একটা গুরুত্ব। 2 নম্বর কি? সংখ্যা বৃদ্ধি। 2 নম্বর হচ্ছে সংখ্যা বৃদ্ধি। সংখ্যা বৃদ্ধি। 2 নম্বর হচ্ছে সংখ্যা বৃদ্ধি। কি রকম? জননের মাধ্যমে জীব নিজের আকৃতি সম্পন্ন, নিজ বৈশিষ্ট্য সম্পন্ন অপাত্য জীবের সৃষ্টি করে নিজের সংখ্যা বৃদ্ধি করে থাকে। তাহলে কি করব? জননের মাধ্যমে প্রতিটা জীব, তাহলে জননের মাধ্যমে প্রতিটি জীব নিজ আকৃতি, সত্তা লিখে দিই একবারে, নিজ সত্তা বিশিষ্ট, তাহলে নিজ সত্তা বিশিষ্ট কি করে? নতুন প্রজাতির নতুন জীবের সৃষ্টি করে হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে থাকে। সংখ্যা বৃদ্ধি করে। হলো, এই একটা গুরুত্ব। 3 নম্বর হচ্ছে ধারাবাহিকতাটাকে বজায় রাখা। 3 নম্বর ধারাবাহিকতা বজায় রাখা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ধারাবাহিকতাকে বজায় রাখা। জননের মাধ্যমে জীব, তাহলে জননের মাধ্যমে জীব,
জননের মাধ্যমে জীব কি করে, জীব তার বংশানুক্রমিক ধারাটাকে, জীব তার বংশানুক্রমিক ধারা বজায় রাখে। লিখছি উপরে, বংশানুক্রমিক ধারাটাকে বজায় রাখে। বজায় রাখে হলো। তারপরে 4 নম্বর, জীব জগতের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। 4 নম্বর, জীব জগতের ভারসাম্য নিয়ন্ত্রণ। তাহলে জীব জগতের কি করে, ভারসাম্য নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ বলে এটা হেডিং দেই, তারপরে লিখি এর আন্ডারে নিয়ন্ত্রণ। তাহলে প্রথমে কি লিখবো, জননের মাধ্যমে জীবের কি হয়। দেখো, প্রত্যেকটা জীব কি করে, জননের মাধ্যমে তো অপাত্য সৃষ্টি করে। তাহলে অপাত্য সৃষ্টি করে কি করে, সংখ্যা বৃদ্ধি করে। আবার কালের নিয়মে সেই অপত্যগুলি যখন পূর্ণাঙ্গতে পরিণত হয়, বার্ধক্য আসে, বার্ধক্য থেকে তারা আবার কি হয়, তাদের আবার মৃত্যু ঘটে। তাহলে একদিকে দেখো মরে যাচ্ছে আর একদিকে জন্ম হচ্ছে। এর ফলে কি হয়, যদি এক হারে যদি মৃত্যু হতে থাকতো, তাহলে জীবের অস্তিত্ব একসময় লুপ্ত হয়ে যেত, মানে থাকতো না। কিন্তু বংশ জননের মাধ্যমে কি হচ্ছে, সেই শূন্যতাটাকে পূরণ করছে, অর্থাৎ তার ধারাবাহিকতাকে তাকে নিয়ন্ত্রণ করে রাখছে। তাহলে আমরা কি লিখবো, তাহলে জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যা হার, জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যা, তাহলে মৃত্যুজনিত কি করে, সংখ্যা হ্রাস করে, মৃত্যুজনিত সংখ্যা হ্রাস পূরণ করে, ফলে পরিবেশে জীবের, তাহলে ফলে পরিবেশের কি হয়, জীব জগতের ভারসাম্য, পরিবেশে জীব জগতের ভারসাম্য নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই একটা গুরুত্ব পেলাম। তারপরে কি করে, 5 নম্বর, অভিব্যক্তিতে সহায়তা করে। অভিব্যক্তিতে সহায়তা। তাহলে অভিব্যক্তিতে কি করে, সহায়তা করে থাকে। কিভাবে, প্রথমে যৌন জননের মাধ্যমে অপত্য বংশধরদের মধ্যে, যৌন জননের মাধ্যমে অপত্য বংশধরদের মধ্যে তাহলে যৌন জননের মাধ্যমে অপত্য বংশধরদের মধ্যে নানান কি করে, নানান বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে। নানান বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে।
নানান বৈশিষ্ট্যের কি হয় সমন্বয় ঘটে, ফলে যার ফলে প্রজাতির মধ্যে কি আসে ভেদ বা প্রকরণ, যার ফলে প্রজাতির মধ্যে দেখা দেয় ভেদ বা প্রকরণ, যা অভিব্যক্তিতে সহায়তা করে। এখানে লিখে দিলাম সহায়তা করে। ঠিক আছে, 5টা পয়েন্ট। তারপরে আবার কি করে পরিব্যক্তির উদ্ভব করে। আবার 6 নম্বর পয়েন্ট পরিব্যক্তির উদ্ভব ঘটায়। তাহলে 6 নম্বর হচ্ছে পরিব্যক্তির উদ্ভব ঘটায়। তাহলে পরিব্যক্তির উদ্ভব ঘটায়। কিভাবে পরিব্যক্তির উদ্ভব ঘটায়? তাহলে যৌন জননের সময় বংশগতি পদার্থের বংশগতি যে পদার্থ সেই বংশগতি পদার্থের পরিব্যক্তি বা মিউটেশন তাহলে পরিব্যক্তি বা মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে ঠিক আছে, পরিব্যক্তি বা মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে, যার ফলে কি হয়, নতুন প্রজাতির উদ্ভব হয়, উদ্ভব ঘটে হলো। আর কি হয়, সংকর জীবের সৃষ্টি হয়। 7 নম্বর হচ্ছে সংকর জীবের সৃষ্টি। সংকর জীবের সৃষ্টি হয়। কিভাবে সংকর জীবের সৃষ্টি হয়? তাহলে দেখো আন্তঃপ্রজাতির অর্থাৎ একই প্রজাতির মধ্যে, যেটা আন্ত বলেছে, তাহলে আন্তঃপ্রজাতির যৌন জননের মিলনে উৎপন্ন সংকর জীব আন্তঃপ্রজাতির যৌন জননের মিলনে উৎপন্ন আন্তঃপ্রজাতির মিলনে উৎপন্ন সংকর জীব সহজেই পরিবর্তিত পরিবেশ, ঠিক আছে, তাহলে পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে।
মানিয়ে নিতে পারে, নিজেকে মানিয়ে নিতে পারে, সংকর জীবের সৃষ্টির ফলে হয়। আর কি হয়, আর এই তো এই হচ্ছে কয়েকটা গুরুত্ব দিয়ে, তাহলে তোমাদের যদি 2 নম্বরে দেয় যে জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি, 2 নম্বরে যদি দেয় তাহলে আমরা এগুলো লিখবো না, শুধু পয়েন্টগুলো উল্লেখ করে দেবো, তাহলেই ঠিক হবে। ঠিক আছে, তারপরে দেখো জননের পদ্ধতি, অর্থাৎ জনন কত রকমের হয়ে থাকে সেইটা। তাহলে জননের সাধারণত 4 রকমের হয়ে থাকে। তোমাদের আগে বলি 4 রকমের কি কি, তারপরে বলছি কেন তোমাদের এরকম দেওয়া। তাহলে জননকে সাধারণত, তাহলে জননের প্রকারভেদ, জননের প্রকারভেদ, জননের প্রকারভেদ, ঠিক আছে। তাহলে জনন সাধারণত 4 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে অঙ্গজ জনন, 4 রকমের মধ্যে 1 নম্বর হচ্ছে অঙ্গজ জনন, অঙ্গজ জনন যেটাকে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে অযৌন জনন, অযৌন জনন। আর 3 নম্বর হচ্ছে যৌন জনন, যৌন জনন। আর 4 নম্বর একটা জনন আছে যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে অপুংজনী, অপুংজনী। এই 4টে ভাগে ভাগ করা, অর্থাৎ জননকে সাধারণত এই 4 ভাগে, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন এবং অপুংজনী। অঙ্গজ জনন হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অযৌন জনন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। আর অপুংজনী, এই 4টে ভাগে ভাগ করা হয়। তোমাদের সিলেবাস অনুযায়ী প্রথমত এই দুটো জনন সম্বন্ধে প্রথমে বলা হয়েছে, তারপরে এটা সম্বন্ধে বলা হয়েছে, অর্থাৎ টোটালি যে কতগুলো জনন সে সম্বন্ধে একবারে বলেনি, ঠিক আছে, কিন্তু জননকে সাধারণত 4 ভাগে ভাগ করেছি। হলো, এবার আমরা এক এক করে জননগুলো জানবো। প্রথমে আমরা সিলেবাস অনুযায়ী এগোবো। প্রথমে আছে হচ্ছে অযৌন জনন, অর্থাৎ অযৌন জননগুলো কাদের মধ্যে হয় এবং অযৌন জনন কয়েক প্রকারের হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে অযৌন জনন। এই অযৌন জনন যখন হয় তখন কোনো গ্যামেট উৎপন্ন হয় না। তাহলে অযৌন জনন সাধারণত গ্যামেট উৎপাদনের সাহায্য ছাড়াই, অর্থাৎ এক্ষেত্রে কোনো গ্যামেট তৈরি হবে না অযৌন জননে। তাহলে অযৌন জননে গ্যামেট উৎপাদনের সাহায্য ছাড়াই জীবের কোনো দেহ বা দেহ অংশ থেকে নতুন অপত্য জীবের সৃষ্টি হবে, তখন তাকে বলা হয়ে থাকে অযৌন জনন, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে বিভাজিত হয় অথবা রেণু তৈরির মাধ্যমে হতে পারে। তাহলে আমি একটু লিখি, দেখো এখানে কোনো গ্যামেট উৎপন্ন হবে না, অযৌনতে হচ্ছে গ্যামেট উৎপাদনের সাহায্য ছাড়াই, গ্যামেট উৎপাদনের সাহায্য ছাড়াই, সাহায্য ছাড়াই, অর্থাৎ এখানে কোনো গ্যামেট তৈরি হবে না। তাহলে আমরা প্রথমে জানি অযৌন জনন কাকে বলে, তারপরে দেখছি। তাহলে অযৌন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায়, এখানে আমি লিখি অযৌন জনন। অযৌন জনন হচ্ছে, তাহলে 1 নম্বরে অযৌন জনন, অযৌন জনন, অযৌন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদনের সাহায্য ছাড়াই, যে জনন প্রক্রিয়ায়, যেই জনন প্রক্রিয়ায়, প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদনের সাহায্য ছাড়াই, গ্যামেট
উৎপাদনের সাহায্য ছাড়াই শুধুমাত্র, তাহলে গ্যামেট উৎপাদনের সাহায্য ছাড়াই জনিত্র জীবের দেহাংশ জনিত্রী জীবের দেহাংশ, তাহলে জনিত্রী জীবের জনিত্রী জীবের দেহকোষ, ভালো শোনা যাবে, দেহকোষ বিভাজিত হয়ে জনিত্র জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে তাকে বলা হয় অযৌন জনন, ইংলিশে বলা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, তাহলে এখানে দেখো গ্যামেট উৎপাদনের সাহায্য লাগছে না, গ্যামেট উৎপাদনের সাহায্য ছাড়াই জীবের দেহকোষটা বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে নতুন অপত্য জীবের সৃষ্টি করে বংশধারাটাকে অক্ষুণ্ণ রেখে দেয়, তাকে বলা হয়ে থাকে অযৌন জনন। এবার অযৌন জনন সাধারণত কয়েকটি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়, আমরা সেগুলো এক এক করে দেখব। প্রথমে দেখব হচ্ছে যেটাকে বলা হয় বিভাজন পদ্ধতি, অর্থাৎ বিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা এক নম্বরে দেখব বিভাজন। তাহলে বিভাজন পদ্ধতির মাধ্যমে কি হয়, অযৌন জনন সম্পন্ন হয়ে থাকে। কাদের কাদের মধ্যে বিভাজন সম্পন্ন হয়ে থাকে? অ্যামিবা, ইউগ্লিনা, আগে লিখে নিই, অ্যামিবা, ইউগ্লিনা, তারপরে হচ্ছে তোমার প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম নামক ভলপক্স তন্তু, প্লাজমোডিয়াম, এইগুলো অর্থাৎ অ্যামিবা, ইউগ্লিনা এবং প্লাজমোডিয়াম এদের বিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে থাকে। তাহলে বিভাজনে কারা কারা করছে? অ্যামিবা, ইউগ্লিনা আর প্লাজমোডিয়াম, এরা বিভাজন পদ্ধতির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। এই বিভাজন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। বিভাজন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন। তাহলে বিভাজনকে দুই ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন। এইবার দ্বিবিভাজনটা দেখব। দ্বিবিভাজন প্রক্রিয়ায় প্রথমে দেখো, এটা হচ্ছে অ্যামিবা। দ্বিবিভাজন প্রক্রিয়ায় অ্যামিবার কোষের মধ্যে থাকে একটা কি থাকে, নিউক্লিয়াস অবস্থান করে থাকে, নিউক্লিয়াসটা থাকে। তাহলে অ্যামিবা সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। কি করে করে? অ্যামিবা তার দেহের মধ্যে যে নিউক্লিয়াসটা অবস্থান করে আছে, প্রথমে সেই নিউক্লিয়াসটা বিভাজিত হতে থাকে। তাহলে
নিউক্লিয়াসটা প্রথমে বিভাজন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে। তাহলে প্রথমে অ্যামিবা এরকম ভাবে বিভাজিত হয়ে নিউক্লিয়াসটা এরকম বিভাজিত হয়ে গেল, বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস গঠন করলো, অর্থাৎ দুটো অপত্য নিউক্লিয়াস গঠন করে। তাহলে এটা হচ্ছে আমি লিখে দিই, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এখান থেকে দুটো নিউক্লিয়াস অপত্য নিউক্লিয়াস, এটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা তাহলে দুটো নিউক্লিয়াস গঠন করলো। তারপরে এর ভেতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকে। তাহলে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হলো, হয়ে দুটো অপত্য নিউক্লিয়াস গঠন করলো। তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে এখান থেকে সেল প্লেটের মাধ্যমে বিভাজিত হয়ে দুটো অপত্য কি করবে? অ্যামিবা তৈরি করবে। এরকম দুটো অ্যামিবা উৎপন্ন করলো। তাহলে আমরা দেখি কি, তাহলে প্রথমে দ্বিবিভাজন প্রক্রিয়ায় অ্যামিবা তার দেহের নিউক্লিয়াসের প্রথমে বিভাজন ঘটিয়ে দুটো অপাত্য নিউক্লিয়াস গঠন করে। তারপরে অপাত্য নিউক্লিয়াস গঠিত হওয়ার পর এদের দেহের ভিতরে যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটতে থাকে। তাহলে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে দুটো অপত্য অ্যামিবা গঠন করলো। বোঝা গেল? তাহলে এইভাবে এরা দ্বিবিভাজন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে থাকে। তারপরে আরেকটা হচ্ছে বহু বিভাজন, যেটাকে বলা হয়ে থাকে, এটা দেখা যায় হচ্ছে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। তাহলে বহু বিভাজনটা দেখি, আমরা অ্যামিবা দেখলাম, অ্যামিবার হচ্ছে দ্বিবিভাজন। এরপর হচ্ছে বহু বিভাজন হচ্ছে কার ক্ষেত্রে? হচ্ছে বহু বিভাজন হচ্ছে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। তাহলে বহু বিভাজন তাহলে বহু বিভাজন কার ক্ষেত্রে হয়? প্লাজমোডিয়াম। ঠিক আছে, তাহলে বহু বিভাজন হচ্ছে প্লাজমোডিয়াম এর ক্ষেত্রে হয়। এটা ধরো মনে করো হচ্ছে প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম এর ভিতরে অবস্থান করছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এর ভিতরে থাকছে হচ্ছে প্লাজমোডিয়ামের ভিতরে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্লাজমোডিয়ামের ভিতরে অবস্থান করছে নিউক্লিয়াস। আর এইটাকে বলা হয়ে থাকে, এটাকে বলা হয় সাইজন্ট। এটাকে বলা হয় সাইজন্ট বলা হয়ে থাকে। তাহলে প্রথমে সাইজন্টের মধ্যে একটা নিউক্লিয়াস অবস্থান করছে, ঠিক আছে। এরপরে সাইজন্টের নিউক্লিয়াসটা, এই যে সাইজন্টের নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়। তাহলে যখন বারবার বিভাজিত হবে, তাহলে নিউক্লিয়াসের একটা কোষের ভিতরে নিউক্লিয়াসের সংখ্যা কি হবে? বাড়তে থাকবে। তাহলে সাইজন্টের নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হওয়ার ফলে কোষের মধ্যে কি হবে? এরকম ভাবে নিউক্লিয়াসের সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সাইজন্টের নিউক্লিয়াসটা বিভাজনের ফলে কোষের ভিতরে কি হয়? নিউক্লিয়াসের সংখ্যা বাড়তে থাকে। এইগুলোকে বলা হয়ে থাকে অপত্য নিউক্লিয়াস। অপত্য নিউক্লিয়াস এটা হচ্ছে সাইজন্টের কোষের ভিতরে অবস্থান করছে। আর তারপরে হচ্ছে এই নিউক্লিয়াস গুলো, অপত্য নিউক্লিয়াস গঠিত হওয়ার পরে সেটা আবার পরিণত প্রাপ্ত হবে। এটা পরিণত প্রাপ্ত অর্থাৎ নিউক্লিয়াসের যে অংশগুলো এরকম ভাবে পরিণত প্রাপ্ত হলো। নিউক্লিয়াস গুলো পরিণত প্রাপ্ত হলো, একে বলা হয়ে থাকে হচ্ছে মেরোজয়েন্ট। এগুলোকে কি বলা হয়? মেরোজয়েন্ট বলা হয়। তাহলে
দেখাই কিভাবে যাচ্ছে। তাহলে মেরু জয়েন্ট উৎপন্ন করলো, তারপরে সাইজন প্রাচীরের এই যে সাইজন যে প্রাচীরটা থাকে এই প্রাচীরটা কি হয় যে খুলে যায় বা বিদীর্ণ হয়ে যায়। তাহলে সাইজন প্রাচীরটা বিদীর্ণ যখন হয়ে যায়, বিদীর্ণ হয়ে গেলে তখন কি হয়, এই নিউক্লিয়াস গুলো বাইরে বেরিয়ে আসে, হচ্ছে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। তাহলে মেরোজয়েড গঠন করে, এই যে প্রক্রিয়া মেরোজয়েড যখন গঠন করলো এই প্রক্রিয়াকে বলা হয় থাকে সাইজোগনি। তাহলে মেরোজয়েড গঠন করার প্রক্রিয়াকে বলা হয় সাইজোগনি, ঠিক আছে। মেরোজয়েড গঠন করার প্রক্রিয়াটাকে সাইজোগনি বলা হয়। মেরোজয়েড গুলি সাইজন থেকে বিদীর্ণ সাইজন থেকে কি হয় বাইরে বেরিয়ে আসে এবং অসংখ্য প্লাজমোডিয়ামের উৎপন্ন করে। এই প্রক্রিয়ার পদ্ধতির মাধ্যমে প্লাজমোডিয়াম তার বহু বিভাজন পদ্ধতি সম্পন্ন করে থাকে। বোঝা গেল? তারপরে তোমার হচ্ছে কোরক উদ্গমের মাধ্যমে, 2 নম্বর দেখব কোরক উদ্গমের মাধ্যমে। তাহলে কোরক উদ্গমের মাধ্যমে কিভাবে হয়, এটা সাধারণত ইস্ট এবং হাইডার ক্ষেত্রে দেখা যায়। কোরক উদ্গম কোরক উদ্গম, ঠিক আছে। তাহলে কোরক উদ্গম সাধারণত কাজের ক্ষেত্রে দেখা যায় হাইড্রা আর ইস্ট। তাহলে হাইড্রা হাইড্রা ও ইস্ট। তাহলে হাইড্রা এবং ইস্টের ক্ষেত্রে ইস্টের ক্ষেত্রে যে কোষ বিভাজনটা হয়ে থাকে সেই কোষ বিভাজনকে বলা হয় কোরক উদ্গম। তাহলে হাইড্রা গুলো দেখো সাধারণত এরকম ভাবে অবস্থান করে থাকে এবং মাথায় কি থাকে, এরকম কর্ষিকা থাকে, মাথায় এরকম কর্ষিকা থাকে, এগুলোকে বলা হয় কর্ষিকা। হাইডার উপরের দিকে কি থাকে, হাইডার উপরের দিকে দেহের বাইরের দিকে হচ্ছে কর্ষিকা থাকে এবং এই দেহের বাইরের দিকে কি হয় এরকম ভাবে এটা কোরকের সৃষ্টি, এটাকে বলা হয় কোরক। কোরক। তাহলে একটা পরিণত হাইডার উপরের দিকে কর্ষিকা অবস্থান করে থাকে এবং তার দেহ অংশ থেকে কোরক বা বার্ডের সৃষ্টি হয়, কিসে, কোরক বা বার্ডের সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে। এবং কোরক গুলো আস্তে আস্তে কি হয় বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে কোরক গুলো কি হলো আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হলো, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এবং এখান থেকেও কর্ষিকা উৎপন্ন হলো, এখান থেকে এরকম কর্ষিকা থাকে। তারপরে একটা সময় কি হয় যখন বৃদ্ধিপ্রাপ্ত হলো এবং পরিণত প্রাপ্ত হয় তখন মাতৃদেহ থেকে কোরক বা বার্ডের বিচ্ছিন্ন ঘটে একটা নতুন, আবার একটা নতুন কি করে, আবার একটা নতুন হাইড্রার সৃষ্টি হয়। হাইডার এরকম ভাবে হাইডার সৃষ্টি করে। বোঝা গেল? এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে সৃষ্টি হয়ে থাকে হচ্ছে হাইড্রা। তাহলে আমরা দেখলাম কোরক উদ্গমের মাধ্যমে কিভাবে জনন কার্য সম্পন্ন করে। তারপরে আরেকটা পদ্ধতি, যে পদ্ধতিকে বলা হয়ে থাকে খণ্ডীভবন পদ্ধতি। এটা হচ্ছে খণ্ডীভবন, খণ্ডীভবন। তাহলে খণ্ডীভবন পদ্ধতি ঘটে থাকে সাধারণত স্পাইরোগাইরা। এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পাইরোগাইরা তোমাদের শর্ট কোশ্চেনে দেয় যে খণ্ডীভবন পদ্ধতিতে কারা অযৌন জনন সম্পন্ন করে থাকে, তাহলে আমরা বলবো স্পাইরোগাইরা। তাহলে স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা। তাহলে স্পাইরোগাইরার হচ্ছে খণ্ডীভবন পদ্ধতিতে কি করে বংশ বিস্তার করে থাকে। স্পাইরোগাইরা হচ্ছে এক রকমের জলজ সূত্রাকার বা শ্যাওলা জাতীয়, শ্যাওলার মতো দেখতে হয়। তাহলে স্পাইরোগাইরা হচ্ছে জলজ সূত্রাকার হচ্ছে শৈবাল। তাহলে কি রকম দেখতে হয়, এরা
যদি মাইক্রোস্কোপের তলায় দেখো তাহলে দেখতে পাবে এরকম থাকে ভেতরটা, এখান থেকে দেখা যায় এরকম করা থাকে। তাহলে এটাকে বলা হয়ে থাকে স্পাইরোগ্যারা। তাহলে স্পাইরোগ্যারা হচ্ছে জলজ সূত্রাকার এক প্রকার হচ্ছে শৈবাল। যে কোনো কারণে জলের স্রোতে হোক বা জলের মধ্যে বিভিন্ন রকমের প্রাণী বসবাস করে, তাদের ঘর্ষণজনিত কারণে হোক বা আঘাতে হোক, কি হয় এইগুলো খণ্ড হয়ে যায়। তাহলে এগুলো কি হয়ে যায়, এগুলো খণ্ডী হয়ে যায়, খণ্ড ভবন হয়ে থাকে, এভাবে খণ্ড হয়ে যায়। ইত্যাদির কারণে কি হয় স্পাইরোগাইরা খণ্ডীভবন হয়। তখন এই খণ্ডিত স্পাইরোগাইরা থেকে আবার নতুন করে আবার স্পাইরোগাইরা সৃষ্টি হয়। এই পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে থাকে, একে বলা হয়ে থাকে খণ্ডীভবন পদ্ধতি। বুঝা গেল। তারপরে আর একটা পদ্ধতি হলো যেটা এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বলা হয়ে থাকে রেণু উৎপাদন। রেণু উৎপাদন হচ্ছে রেণু উৎপাদন। রেণু উৎপাদনটা সাধারণত মশ আর ছত্রাকের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে কাদের, মশ আর হচ্ছে ছত্রাক। তাহলে মশ এবং ছত্রাকের সাধারণত রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। ঠিক আছে। তাহলে দেখো একটা ছবি আঁকি। তাহলে হচ্ছে মশ আর হচ্ছে কাদের ক্ষেত্রে হয়, মশ এবং ছত্রাকের ক্ষেত্রে সাধারণত রেণু উৎপাদনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। থাকে হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এটা ফাটিয়ে দিই। ঠিক আছে, এইগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে স্পোরাঞ্জিওফোর। এটাকে বলা হয়ে থাকে, এই অংশটাকে স্পোরাঞ্জিওফোর। আচ্ছা আমি লিখে দিচ্ছি স্পোরাঞ্জিও ফোর। তাহলে এটাকে বলা হয়ে থাকে স্পোরাঞ্জিওফোর। আর স্পোরাঞ্জিও এর এইগুলোকে বলা হয়ে থাকে স্পোরাঞ্জিও রেণু। স্পোরাঞ্জিও রেণু বলা হয়ে থাকে। আর এই অংশটাকে বলা হয়ে থাকে স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম বলা হয়। ঠিক আছে। এইটা হচ্ছে একটা হচ্ছে আমরা ইসের ছবি আঁকলাম, হচ্ছে এটা হচ্ছে রাইজোপাস। রাইজোপাস, রাইজোপাসের ক্ষেত্রে রেণু উৎপাদনের মাধ্যমে হয়ে থাকে। তাহলে কাদের ক্ষেত্রে হবে, এবার এইটা একটু লিখে দিই। মিউকর রাইজোপাস, মুছে দিলাম এটা। মিউকর এবং রাইজোপাস ইত্যাদি স্পোরাঞ্জিও রেণুর সাহায্যে, বলে দিই, মিউকর এবং রাইজোপাস স্পোরাঞ্জিও রেণুর সাহায্যে, এই যে মাথায় যে দেখলাম একটা গোল টুপির মতো অংশ, এটা এটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম বলা হয়। তাহলে উপরের দিকে গোল টুপির মতো অংশ যেটাকে বলছে স্পোরাঞ্জিয়াম, এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোরাঞ্জিও রেণু অবস্থান করে থাকে, অর্থাৎ এর মধ্যে কি থাকে, রেণু থাকে। এর সাহায্যে কি করে, এরা অযৌন জনন কার্য সম্পন্ন করে থাকে। কি করে, প্রথমে মিউকরের হাইফার অগ্রভাগে, এই যে মিউকর, এই মিউকরের যেটা হাইফার অগ্রভাগে হচ্ছে তোমার কি হয়, রেণুস্থলী গঠিত হয়। মিউকরের হাইফার অগ্রভাগে রেণুস্থলী গঠিত হয়ে থাকে। হাইফার অগ্রভাগে রেণুস্থলী গঠিত হয়। রেণুস্থলীর মধ্যে অসংখ্য রেণু থাকে। রেণুস্থলীর মধ্যে কি থাকে, অসংখ্য রেণু বা স্পোর থাকে। রেণুগুলো, এইবার রেণু থাকে, যখন এটা পরিপক্ক হয়ে যায় তখন কি হয়, এই রেণুস্থলীটা বিরেণু হয়ে যায় এবং সেখান থেকে রেণু বাইরে বেরিয়ে আসে। সেখান থেকে কি হয়, রেণুটা বাইরে ছড়িয়ে পড়ে এবং অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হয়ে নতুন করে
আবার করে রাইজোপাসের সৃষ্টি করে থাকে, অর্থাৎ রেণুর মাধ্যমে এরা বংশ বিস্তার করে থাকে। তারপরে হচ্ছে ফাইটোপথোরা জুস্পোরের সাহায্যেও, তাহলে ফাইটোপথোরা জুস্পোরের সাহায্যেও এরা বংশ বিস্তার করে থাকে। তারপরে তোমরা দেখবে আর একটা বলি, খণ্ডীভবন পদ্ধতিটা দেয় প্লানোরিয়ার ক্ষেত্রে। না সরি, খণ্ডীভবন না, ওটা হচ্ছে পুনরুৎপাদন হচ্ছে পুনরুৎপাদন দেখা যায় হচ্ছে প্লানোরিয়ার ক্ষেত্রে। তাহলে প্লানোরিয়ার ক্ষেত্রে দেখা যায় কি পুনরুৎপাদন, জীবের কোনো অংশ দেখবে টিকটিকি, তোমরা বাড়িতে দেখে থাকবে টিকটিকির ল্যাজ যদি কোনো আঘাতজনিত কারণেই হোক বা ওদের মধ্যে কোনো দ্বন্দ্বের ফলে কি হয়, যদি কেটে যায়, কয়েকদিন পরে বা কয়েক সপ্তাহ পরে দেখবে ওই টিকটিকির লেজের গোড়া থেকে আবার নতুন করে লেজ গজাতে শুরু করেছে। ঠিক তেমনই যদি কোথাও কেটে যায়, কিরকম হচ্ছে জীবের কোনো অংশ যদি কেটে যায়, তাহলে সেই কাটা অংশ থেকে হচ্ছে অপত্য জীবের সৃষ্টি হয়। তাহলে সেই কাটা অংশ থেকে কি হয়, অপত্য জীবের সৃষ্টি হয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে পুনরুৎপাদন। যেমন প্লানোরিয়া, এই প্লানোরিয়ার দেহটি কতকগুলি খণ্ডে খণ্ডে বিভক্তি হয়ে যায়। তাহলে প্লানোরিয়ার এটা হচ্ছে প্লানোরিয়া, এই প্লানোরিয়ার দেহটি কতগুলো খণ্ডে খণ্ডে যদি বিভক্তি হয়ে যায়, তাহলে এই খণ্ডাংশ থেকে কি হয়, আবার নতুন করে প্লানোরিয়ার উৎপাদন ঘটে থাকে এবং এইভাবে ওরা নতুন অপত্য জীবের সৃষ্টি করে থাকে। এটাকে বলা হয়ে থাকে পুনরুৎপাদন পদ্ধতি। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবে না যেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।